ওসমান হাদি মারা গেছে, দুঃখজনক, কিন্তু ওনার রাজনীতিটাই ছিল হিংসাকে প্রমোট। যে কোনো রাজনৈতিক নেতা মারা যাওয়া অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু ভুলে যাবেন না যে এই ওসমান হাদি ৩২ নম্বর ধানমন্ডি ভাঙচুর লুটতরাজের অন্যতম উস্কানিদাতা ছিল। একটি হিন্দু ছেলে, তার নাম দীপু দাস, ময়মনসিংহে তাকে প্রথমে পেটানো হয়েছে, তারপর যখন সে অর্ধমৃত তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কি কোনো সভ্য সমাজ? প্রথম আলো এবং ডেইলি স্টার দেখেন, তারা যে ভারত বিরোধিতায় শান দিয়েছে, তারা যেভাবে রাস্তায় নেমে মানুষকে ভায়োলেন্সে মদত দিয়েছে, উৎসাহ জুড়েছে, তার দাম আজকে তাদের। আমি ওই সংবাদপত্র গোষ্ঠীর মব ভায়োলেন্সকে প্রমোট করার বিরোধী হতে পারি, কিন্তু হাসিনার আমলেও কিন্তু ওই সংবাদপত্র গোষ্ঠীর অফিস কোনোদিন আক্রান্ত হয়নি। ইউনূস সেটাও করে দেখিয়ে দিল। আনিস আলমগীরের শব্দ যদি ধার করে বলি, গ্রেফতার হয়ে যাওয়া আনিস আলমগীর, মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা আনিস আলমগীর খুব সুন্দর একটা কথা লিখেছিল। আমার সাথে কথা হয়েছিল তার আগে, সেটা হচ্ছে যে ভিউ ব্যবসায়ী। আজকাল সোশ্যাল মিডিয়া একদল ভিউ ব্যবসায়ী আছেন, যারা ভাবেন যে 10 লক্ষ ভিউ হবে, 20 লক্ষ ভিউ হবে, অনেক টাকা পাবো, তার জন্য আমি হিংসাকে প্রমোট করি। সেটার জন্য এটা হচ্ছে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাত থেকে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। মূলত যেমনটা দেখা যাচ্ছে, প্রথম সারির যে সংবাদ মাধ্যম রয়েছে, বাংলা সংবাদ মাধ্যম আপনারা জানেন, প্রথম আলো, এবং অন্যদিকে ইংরেজি সংবাদ পত্র যেটি রয়েছে ডেইলি স্টার, এবং সেই দুটির ওপরে একেবারে বিভিন্ন রকম ভাবে হামলা, এবং সেখানে আটকে ছিল বহু সাংবাদিক। কোন রকমের প্রাণনাশের ভয়ে তারা বেরিয়ে এসেছেন, তাদেরকে উদ্ধার করা গিয়েছে। এই যে নৃশংস ঘটনা, বারে বারে বাংলাদেশের এই পরিস্থিতি হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একধারে সাংবাদিক এবং অন্যদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞ সুমন ভট্টাচার্য। আমরা সরাসরি কথা বলে নেব বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে। কি বলবেন? নমস্কার। দেখুন, আমি যেটা বলবো যে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে যে মবক্রেসি শুরু হয়েছে, আমরা তার এক্সটেনশন দেখছি। দুটো জিনিস আমি প্রথমত আপনাকে বলি। এক হচ্ছে যে ওসমান হাদি মারা গেছে, যে কোনো রাজনৈতিক নেতা মারা যাওয়া অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু ভুলে যাবেন না যে এই ওসমান হাদি ৩২ নম্বর ধানমন্ডি ভাঙচুর লুটতরাজের অন্যতম উস্কানিদাতা ছিল। এই ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে গোপালগঞ্জকে শেষ করার জন্য ডাক দিয়েছিল। ফলে তার যে অনুগামী জনতা হবে, তারা একই ধরনের হিংসাত্মক কাজ করবে। আবার বলছি, আমায় ক্ষমা করবেন, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, যে দুটি সংবাদপত্রের অফিস পুড়েছে, তারা এক সময় রোজ মব ভায়োলেন্সকে প্রমোট করেছে। যে মেয়েটি, আমি নাম করতে চাই না, ছাদে আটকে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, যেদিন গণভবনে মব ভায়োলেন্স হয়েছিল, সেদিন সে মব ভায়োলেন্সের প্রশংসা করেছিল। আরেকজন মহিলা সাংবাদিক, যিনি গতকাল দুঃখজনকভাবে আটকে পড়েছিলেন, তার বাবা একসময় রোজ উস্কানি দিয়েছেন মব ভায়োলেন্সের জন্য। ধরুন, আমরা একটা খুব পৃথিবীর ক্রিটিক্যাল সময় দাঁড়িয়ে আছি, যে সময় গান্ধী আক্রান্ত, যে সময় মার্টিন লুথার কিং আক্রান্ত। মাথায় রাখবেন, আপনি যদি একবার অহিংসাকে ছেড়ে হিংসার পথে যান, ইউনূস যে পথে হেঁটেছেন, ওসমান হাদি যে পথে হেঁটেছেন, তাহলে তার পরিণতি এটাই হবে। আপনার কি মনে হয়েছে বৃহস্পতিবার রাত থেকে বা বিকেল থেকে বাংলাদেশে কোনো ল অ্যান্ড অর্ডার, সরকার, আইন বলে কিছু ছিল? দেখুন, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, রাজনৈতিক লড়াই থাকতে পারে। আপনি যখন সেটাকে একটা ব্যক্তিগত ভায়োলেন্সের পর্যায়ে নিয়ে যাচ্ছেন, তখন বাংলাদেশে যা হওয়ার তাই হয়েছে। একটি হিন্দু ছেলে, তার নাম দীপু দাস, ময়মনসিংহে তাকে প্রথমে পেটানো হয়েছে, তারপর যখন সে অর্ধমৃত তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কি কোনো সভ্য সমাজ? এটা তো আফ্রিকাতেও আজকাল হয় না, যে আফ্রিকাকে আমরা অন্ধকারাচ্ছন্ন বলি। বাঙালি হিসেবে আমি লজ্জিত। দেখুন, বাংলাদেশের সমস্যাটা কোথায় হচ্ছে সেটা বুঝতে হবে, যে বাংলাদেশটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ যারা মুক্তমনা, যারা রবীন্দ্রনাথের কথা বলেন, যারা মুজিবের কথা ভাবেন, যারা সেকুলার, যারা ধর্মনিরপেক্ষ, যারা বহুমাত্রিক সমাজে বিশ্বাস করেন। আর একটা ভাগ, আমি বাংলাদেশের আহ্বায়কদের বক্তব্য কোট করছি, তৌহিদি শাসনে বিশ্বাস করেন। অর্থাৎ যেখানে ইসলাম এবং মুসলিমরাই একমাত্র থাকবেন, অন্য কারো কোনো সহাবস্থান সম্ভব না। এটা তো মুজিবের বাংলাদেশ ছিল না। মুজিবের বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ দেশের কথা বলেছিল, একটা সকলের জন্য সমানাধিকারের কথা বলেছিল। দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল, আপনি যদি দেখেন, আর সেই সবকটা অভিযোগ
ইউনূস নিজের মতো করে মানে সত্যি প্রমাণ করে দিয়েছেন। আমি ওই সংবাদপত্র গোষ্ঠীর মব ভায়োলেন্সকে প্রমোট করার বিরোধী হতে পারি, কিন্তু হাসিনার আমলেও কিন্তু ওই সংবাদপত্র গোষ্ঠীর অফিস কোনোদিন আক্রান্ত হয়নি। ইউনূস সেটাও করে দেখিয়ে দিলেন। ইউনূসের আমলে কতজন সাংবাদিক জেলে গেছেন বলুন তো? 3 দিন আগে, মানে প্রথম আলোয় আগুন লাগানো 3 দিন আগে ওসমান হাদির খুনের ঘটনার অভিযোগে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছিল। আনিস আলমগীর সেই সাংবাদিক যিনি সবচেয়ে বেশি জুলাই বিপ্লবের সমর্থক ছিলেন। এটা আলাদা প্রশ্ন। আনিস মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার রুমমেট ছিল, আমার ব্যক্তিগত বন্ধু। কলকাতায় এলে আমার বাড়িতে থেকেছে, দিল্লিতে এসে আমার বাড়িতে থেকেছে, ঢাকায় গেলেও আমাকে নেমন্তন্ন করে খাইছে। আনিস আলমগীর যে ইউনূস ভক্ত, কিন্তু এই মব ভায়োলেন্সের সমালোচনা করছিল, এই মাৎসন্যায়ের সমালোচনা করছিল, তাকে ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত বলে তাকে গ্রেফতার করা। যেন সাংবাদিক কোনো হত্যাকাণ্ডে অভিযুক্ত হতে পারে? এটা শেষ নয়। ঢাকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শ্যামল দত্ত এখনো গ্রেফতার হয়ে জেলে। আমরা কেউ বলি না। মোজাম্মেল হক বাবু জেলে। মুন্নি শাহকে হেনস্থা করা হয়েছে, একজন মহিলা সাংবাদিক। আমি আবারও বলছি, আপনি যখন মানে আপনি যেটা প্রমোট করছেন, আপনি মব ভায়োলেন্সকে প্রমোট করছেন, সেটা একদিন আপনার দিকে ধেয়ে আসবেই। এখন সেটা সংবাদপত্র গোষ্ঠীর দিকে ধেয়ে গেছে। এবং সেই সময় ছায়ানট, কেন ছায়ানট আক্রমণের জন্য আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে যে রবীন্দ্র চর্চা, বাংলাদেশে যে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ, তাতে সঞ্জিদা খাতুন একটা নাম। কেউ যদি মুজিবের লেখা পড়েন বা সঞ্জিদা খাতুনের লেখা পড়েন, যখন বাংলাদেশে পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তখন সঞ্জিদা খাতুন এসে মুজিবের সভায় গান গাইছে। 1961 সাল ছিল রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ। সেই সময় পাকিস্তানের স্বৈরশাসকরা সেই রবীন্দ্র চর্চাকে ব্যান করেছিলেন। সেই সময় ওই যে কপালে লাল টিপ আর জামদানি পরে যে বাঙালি মহিলারা বেরিয়ে এসে রবীন্দ্রনাথের গান গাইলেন, ওটা সঞ্জিদা খাতুনের উদ্যোগে। সঞ্জিদা খাতুন তার পথিকৃৎ ছিলেন। ফলে আপনি যখন যে সঞ্জিদা খাতুনকে পুড়িয়ে দিচ্ছেন, আপনি কি বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন যে বাঙালি মুসলমানরা আর গান গাইবে না, বাঙালি মুসলমানরা আর রবীন্দ্র চর্চা করবে না। এবং এটা প্রমাণ করে চালাবার চেষ্টা করেন যে রবীন্দ্রনাথ মুসলিম বিরোধী। রবীন্দ্রনাথ কোনোদিন মুসলিম বিরোধী ছিলেন না। ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উনি যে আপত্তির কথাগুলো তুলেছিলেন, সেটা কেন তুলেছিলেন তার লজিস্টিক বিষয়টা ওনাকে বুঝতে হবে। কিন্তু বাংলাদেশের সফল ইউটিউবাররা তারা বিদেশে বসে আনিস আলমগীরের শব্দ দিয়ে ধার করে বলি, গ্রেফতার হয়ে যাওয়া আনিস আলমগীর, মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা আনিস আলমগীর খুব সুন্দর একটা কথা লিখেছিল। আমার সাথে কথা হয়েছিল তার আগে। সে হচ্ছে যে ভিউ ব্যবসায়ী। আজকাল সোশ্যাল মিডিয়া একদল ভিউ ব্যবসায়ী আছেন, যারা ভাবেন যে 10 লক্ষ ভিউ হবে, 20 লক্ষ ভিউ হবে, আমি অনেক টাকা পাবো, তার জন্য আমি হিংসাকে প্রমোট করি। সেটার জন্য এটা হচ্ছে। আমি আবারও বলছি যে বাংলাদেশকে দুটো ভাগে, আজ দেখলাম বাংলাদেশের প্রধান দল, এই মুহূর্তে প্রধান দল বিএনপির নেতা মির্জা ফখরুল আলমগীরও বলেছেন এই শব্দটা, যে বাংলাদেশের সমাজকে এই মব সন্ত্রাস দুভাগে ভাগ করে দিয়েছে। এবং এই মব সন্ত্রাসের দায়িত্ব একমাত্র ইউনূসের। ইউনূস ছাড়া আপনার মনে হচ্ছিল যে সেনাবাহিনী নামিয়ে সাংবাদিকদের উদ্ধার করতে হয়েছে, সেনাবাহিনী নামিয়ে ঢাকায় শান্তি ফেরাতে হয়েছে। এটা কোনো ভদ্র দেশের, তাহলে সেনাবাহিনীর দায়িত্ব ছেড়ে দাও। তাহলে তুমি কেন ক্ষমতায় আছো মোহাম্মদ ইউনূস, এবং যেহেতু তুমি শান্তি পুরস্কার পেয়েছো। দ্বিতীয়ত, যেটা আরেকটা খুব চিন্তার বিষয়, আমি সেটা যোগ করতে চাইব, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের তথাকথিত তাত্ত্বিক বিপ্লবী বা বুদ্ধিজীবীরা কোথায়, যারা গত বছরের জুলাইতে নিজেদের সোশ্যাল মিডিয়ার মানে মুখ করেছিলেন আমি কে তুমি কে, রাজাকার। তারা বুঝতে পারছেন রাজাকার হলে আসলে কি করতে হয়? রাজাকার হলে ছায়ানটে ভাঙচুর চালাতে হয়। রাজাকার হলে হিন্দু, সে দেশের সংখ্যালঘু, তাকে জীবন্ত পুড়িয়ে দিতে হয়। রাজাকার হলে ভারতীয় হাইকমিশনে হামলা করতে হয়। রাজাকার হলে পাকিস্তানের সমর্থক হতে হয়। তো এটা যারা বোঝেন না, দেখুন মানে বিপ্লব স্পন্দিত বুকে সবাই তো অনেক কিছু হতে চান, কিন্তু আসলে হতে পারেন না। আসলে খুব ক্ষুদ্র মানুষে পরিণত হন। সেই ক্ষুদ্র মানুষে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস হয়েছেন। এপার বাংলার বুদ্ধিজীবী আমি বলবো যে এই যে মব সন্ত্রাসকে আপনি প্রমোট করেন না, এবং ফেসবুকে এক ধরনের মিথ্যে কথা রোজ, মানে সেই মিথ্যে কথায় আমি সোমা বলছিও চলে আসে, আর ওখানে আমি হাদি বলছি চলে আসে। আপনি দেখুন গোটা ভায়োলেন্সটা হয়েছে আমি হাদি বলছি।
আরে তুমি হাদি কে? তোমার ডাকে কেন মানুষ এই ভায়োলেন্স করছে? তার মানে তুমি একজন ভায়োলেন্সের প্রমোটার। ইউ আর নাথিং এলস দ্যাট। ওসমান হাদি মারা গেছে, দুঃখজনক, কিন্তু ওনার রাজনীতিটাই ছিল হিংসাকে প্রমোট করা। গতকাল থেকে একেবারে দেখা যাচ্ছে রাজপথে রয়েছে, আজকেও দেখা যাচ্ছে রাজপথে আন্দোলন চলছে, এবং এই যে মৃত্যুর ঘটনাতে তারা কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে। মুজিবের দুটি বাড়ি ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে। তার পাশাপাশি ভারত বিরোধী স্লোগান বারে বারে উঠছে। দেখুন, আমি বললাম তো যে বাংলাদেশের মুক্তমনারা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। যারা মুক্তমনা, যারা একটা বহুমাত্রিক সমাজ চান, যারা রবীন্দ্রনাথ, তারা ভারতের পক্ষে। আর যারা পাকিস্তানের পক্ষে, তারা এই মানে লুটতরাজটা করছেন। এই যে পাকিস্তান এবং আইএসআই সুযোগটা পেল, তার কারণ আমেরিকা আমি গতকাল রাত, আমেরিকা এই ইউনুসকে ক্ষমতায় বসানোর পর পাকিস্তানের জন্য একটা ফ্রি হোল্ড জায়গা ছেড়ে দিয়ে গেছে। আইএসআই যা ইচ্ছে করছে। আর যেহেতু এখন আসিফ মুনিরকে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে পছন্দ করেন, ফলে পাকিস্তানে আপনারা দেখছেন না যে গত কয়েক মাসে পাকিস্তান নৌবাহিনীর প্রধান, পাকিস্তানের ডেপুটি আর্মি চিফ কি না ঢাকায় গেছে। আপনি মানে এই যে দেশটা দেখুন, 1971 না, নির্বাচনের 70-এ হয়েছিল। 70-এর নির্বাচনের সময়ও বাংলাদেশে কিন্তু পাকিস্তানপন্থীরা প্রায় 36-37% ভোট পেয়েছিল। মানে সেই সময়ের মুজিবের আওয়ামী লীগ 63% ভোট পেয়েছিল। ফলে আপনি ধরে নেবেন যে 40% লোক সে দেশে সবসময় পাকিস্তানপন্থী, জামাতপন্থী ছিল। বাকি যে 60% লোক, তারা সমাজের ভারসাম্যটা রক্ষা করত। এবার হাসিনা চলে যাওয়ার পর ওই 40% মানুষ যেহেতু ক্ষমতায় বসে গেছেন, ফলে তারা লুট, তরাজ, ভাঙ চুর, যা যা খারাপ কাজ করা উচিত সব করছেন। বাধা দেওয়ার জন্য যে রাষ্ট্র বলে কিছু আছে, প্রশাসন বলে কিছু আছে, অন্তত আমি এটা দেখতে পাচ্ছি না। এই যে আজকে যেটা দেখা গেল 27 বছরের ইতিহাসে, আজকে প্রথম আলোর তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, 27 বছরের প্রথমবার কোনো আনুষ্ঠানিক মানে প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান ছাড়া তারা প্রথমবার আজকে প্রকাশ হলো না সংবাদপত্র। এবং এখনো কবে শুরু হবে সেটা এখনো পর্যন্ত জানেনি। স্টার, ডেইলি স্টারের সেই একই অবস্থা, কি বলবেন? দেখুন, আমি প্রথম আলো বা ডেইলি স্টার বিষয়ে কিছু বলতে চাই না, কারণ আপনি যদি শেখ হাসিনার পতনের আগে থেকে আজ অবধি কেউ প্রথম আলো এবং ডেইলি স্টার দেখেন, তারা যে ভারত বিরোধিতায় শান দিয়েছেন, তারা যেভাবে রাস্তায় নেমে মানুষকে ভায়োলেন্সে মদত দিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন, তার দাম আজকে তাদের দিতে হচ্ছে। আমি বললাম না যে আপনি যখন গান্ধী ছেড়ে গডসে ধরবেন, তখন গডসে আপনাকে কোনোদিন আপনার দিকে গুলি চালাবেই। দ্যাট ইজ দ্য রুল অফ দ্য গেম। তা না হলে তো নেলসন ম্যান্ডেলাও পাগল ছিলেন না, অথবা মার্টিন লুথার কিংও পাগল ছিলেন না, গান্ধীকে অনুসরণ করলেন কেন? ইউনুস ভায়োলেন্সকে প্রশ্রয় দিয়েছেন। ইউনুসের আদর্শ জিন্না, ফলে জিন্না যে ঘৃণার রাজনীতি, যে ধ্বংসের রাজনীতি বলেন, তাকে যারা প্রমোট করবে, প্রথম আলোকে তার দাম দিতে হচ্ছে। আমি আপনাকে অন্য একটা জিনিস মনে করাই, সেটা হচ্ছে যে যেটা প্রথম আলো লেখেনি, 70-এর মার্চ মাসে 71-এর মার্চ মাসে ইত্তেফাকের দফতর পাকিস্তানিরা পুড়িয়ে দিয়েছে। তারপরের 55 বছরের রাফলি ইতিহাসে কোনোদিন কোনো সংবাদপত্রের দফতর আক্রান্ত হয়নি। সেনা শাসন হয়েছে। ওরা যাকে ফ্যাসিবাদী বলেন, হাসিনা ক্ষমতায় থেকেছেন, তিনিও কোনোদিন এসব অসভ্যতা করেন। তাহলে বুঝে দেখো তুমি কাদের এনেছো, তারা ওই পাকিস্তানিদেরই রাজনৈতিক উত্তরসূরি, জামাতরা। সেই জন্য তারা এটা করতে পারলো। আমি আবার বলছি, আপনি যদি পাকিস্তানের আদর্শে দীক্ষিত হন, আপনি যদি জিন্নাত দ্বিজাতি তত্ত্বের আদর্শে দীক্ষিত হন, আপনি যদি দাঙ্গায় আপনার মূল মন্ত্র হয়, তাহলে আপনার যা হওয়ার তাই হয়েছে। তাহলে আপনার ছায়ানট, যেটা একজন বাঙালি মুসলিম মহিলার প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রতিষ্ঠান, সেটা পুড়বে। তাহলে একজন সংখ্যালঘুকে আপনি ওরকম নৃশংসভাবে পুড়িয়ে মারবেন। তাহলে আপনি ভারত বিরোধিতার জিগির তুলবেন। আপনি তো ভারতকে আক্রমণ করছেন না। বাংলাদেশে যে লড়াইটা হচ্ছে, আমি আবার বলছি, সেটা 47-এর গান্ধী আর জিন্নার মধ্যে লড়াই। আপনি সহাবস্থানে থাকবেন না আপনি এক ধর্মের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের আজ যারা এই তৌহিদি শাসনের কথা বলছে, তারা আসলে ওই এক ধর্মের আধিপত্যবাদ, এটা জিন্না বলে গেছিলেন, সেটাকে প্রতিষ্ঠা করতে চাইছে। নতুন বাংলাদেশে হিংসার কোনো স্থান নেই, ইউনূস সরকার বার্তা দিচ্ছে। দেখুন, আপনি বার্তা দিলে তো হয় না, আপনাকে যে কোনো জিনিস রাস্তায় নেমে করে দেখাতে হবে। যারা আক্রান্ত হচ্ছেন, যারা মানে যাদের বাড়িঘর পুড়ছে, তাদের তো গিয়ে বোঝাতে হবে। আপনি ভুলে যাবেন না যে একটা বহুমাত্রিক সমাজ ব্যবস্থার বিরোধী সবসময় ইউনুস ক্ষমতায় আসার পর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে উনি বলছিলেন
শুধু আমি করলে তো হবে না, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যেখানে আওয়ামী লীগ পন্থী তোমাদের তাড়াতে হবে। তো উনি তো ভায়োলেন্সের প্রতিষ্ঠা করেছিলেন। যে কোনো সমাজে, সেদিনকে আমি বাংলাদেশেরই সংবাদপত্র দেখছিলাম, সব সময় আওয়ামী লীগ 30% ভোট পেয়েছে, কখনো বাড়তে বাড়তে 48 হয়েছে, কোনো 30% ভোট পেয়েছে। তো আপনি এই 30% মানুষকে কোনো রাজনীতি থেকে বা কোনো সমাজ থেকে যদি সম্পূর্ণ হটিয়ে দিতে চান, তাহলে যে ভায়োলেন্স, যে ফ্রিকশন তৈরি হবে, ইউনুস সেটা ইনভাইট করেছেন। আজ ইউনুসের আর্মির হাতে ক্ষমতা তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। উনি যদি সেটা করতেন, যদি অতটা ক্ষমতালোভী না হতেন, তাহলে হয়তো বাংলাদেশটা কিছুটা হলেও বাঁচতে পারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে জুতোর মালা দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে গুজরাটের কষায় পা দিয়ে রয়েছে ছাত্ররা। আপনি আপনি ভুলে যাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনে জিতেছেন তারা সবাই ছাত্র শিবির করেন, তারা ইসলামী ছাত্র শিবির করেন, যাদের হেডকোয়ার্টার এখনো করাচি। ফলে তাদের কাছ থেকে আপনি আর ইচ্ছাতে বেশি কি প্রত্যাশা করবেন? এবার কলকাতাতেও এই একই রকম হুমকি দেওয়া হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে যে তাসলিমা নাসরিন একটা মন্তব্য করেছেন যে এখন বাংলাদেশ আর বাংলাদেশ নেই, জিহাদিদের তাণ্ডব শুরু হয়েছে। কি বলবেন? তসলিমার অনেক বক্তব্যে আমি বিশ্বাস করি না, কিন্তু বাংলাদেশে যে জিহাদিদের তাণ্ডব শুরু হয়েছে সে বিষয়ে তো কারো সংশয় নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।